তোমার সত্যি তুলায় গড়াগড়ি করছে আর দাঁড়াবে না। খুবই কষ্ট লাগছে, ভিতর থেকে কেঁপে উঠছে যে আমরা কাজটা সাধারণ মানুষকে দেখাতে পারলাম না। ভিতর কেঁপে উঠছে কিছুক্ষণ পর। আমরা ভেবেছিলাম একদিনের জন্য হয়তো দাঁড়াবে, একদিনের জন্য দাঁড়াতে পারলো না। আমাদের সবাই মিলে তিল তিল করে যে তিলোত্তমা গড়ে তুলেছিলাম, সেই তিলোত্তমা যে তুলায় গড়াগড়ি খাচ্ছে, বছরেই বিসর্জন হয়ে গেছে। এটা এই মুহূর্তে 60 লাখ টাকা পর্যন্ত আমাদের খরচা করতে পেরেছি টোটালি গ্রামবাসী, সাধারণ গ্রামবাসী। কালকে যে কোর্টে যাবে বলছি না, সেই কোর্টে যাওয়ার পয়সাটুকু নেই। কামালপুর রানাঘাট শহর থেকে স্টেশন থেকে 13 কিলোমিটার দূরের একটি প্রত্যন্ত গ্রাম। কামালপুর অভিযান সংঘ যারা এবছর গ্রিনিস ওয়ার্ল্ড বুকে তাদের নাম তুলতে চেয়েছিলেন বিশ্বের সব থেকে বড় দুর্গা 112 ফুটের দুর্গা প্রতিমা তৈরি করে, কিন্তু প্রশাসনিক তৎপরতা, প্রশাসনিক অক্ষমতা, মুখ্যমন্ত্রীর চরম সিদ্ধান্তে কিন্তু পুরো পাড়া কিন্তু এখন আর্তনাতে ভুগছে। কারণ অবশেষে তারা সিদ্ধান্ত নিলেন যে তারা এইবারের দুর্গা উৎসব করবেন না। এই প্রতিবেদন যখন করছি বা এই কথাগুলো যখন বলছি, সত্যি গায়ে কিন্তু লোমগুলো কাটা দিয়ে উঠছে। কাদের ব্যর্থতা, কারা এর দায় এড়াতে পারেন, সম্পূর্ণ এই প্রতিবেদন আলোচনা করব। বিস্তারিত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে দাঁড়াবেন। প্রশাসনের তরফ থেকে যেই কারণটি দেখানো হচ্ছে বা বলা হচ্ছে যে দুর্গাপুজোর যে গাইডলাইন, সেই গাইডলাইন মানা হয়নি এবং বিভিন্ন রকম মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে পদপিষ্ট হয়ে মারা যেতে পারেন লোকজন ভিড়ের টানে, তাহলে সেই দায়িত্ব কিন্তু ক্লাব কর্তৃপক্ষকে নিতে হবে, এই দায় রাজ্য সরকারের নয়। সেই কথাটা কিন্তু ক্লাব কর্তৃপক্ষ মেনে নিয়েছিলেন এবং এই যে পদপিষ্টভাবে মারা যেতে পারেন, এই আশঙ্কাটা কেন হচ্ছে, কারণ 2015 সালে যেটা আমরা দেশপ্রিয় পার্কে যে বিশ্বের সর্ববৃহৎ দুর্গা উৎসব হয়েছিল, সেখানে যে ভিড় হয়েছিল, সেই ভিড় ঠেকাতে অক্ষম হয়েছিলেন প্রশাসন, তারপরে পুজোটাই বন্ধ হয়ে যায়। এইখানে কিন্তু দফায় দফায় হাইকোর্টে তারা গেছিলেন। এই অভিযান সংঘের যারা কর্মকর্তা ছিলেন, তারা ডিএম শেখ থেকে শুরু করে হাইকোর্ট কিন্তু ডিএম এর উপর সমস্ত বিস্তারিত তথ্য দায়ভার চাপিয়েছিলেন, বলেছিলেন আপনি যা সিদ্ধান্ত নেবেন তাই। কিন্তু এবার যেই প্রপোজাল গুলো রাখা হয়েছে আপনাদের সামনে এক এক করে রাখবো, তারপরে আপনার ভাববেন যেটা প্রশাসনের গাফিলতি নাকি ক্লাব কর্তৃপক্ষের গাফিলতির জন্য বন্ধ হয়ে গেল, যেখানে একটা গোটা গ্রাম আর্তনাদের সাথে ভুগছে। কি কি প্রপোজাল দিয়েছিল ক্লাবের পক্ষ থেকে? বলা হয়েছিল যে মণ্ডপের যে স্ট্রাকচার আছে তার সাথে কোনো ইলেকট্রিসিটি থাকবে না, যেটা বারণ করা হয়েছিল। 2 নম্বর বলা হয়েছিল 150 ফুট দূর থেকে প্রতিমা দেখবেন সকলে, অর্থাৎ যেখানে প্রতিমা থাকবে তার থেকে 150 ফুট দূরে থেকে মানুষের লোহার গেট করে দেওয়া হবে, সেখান থেকে মানুষ দাঁড়িয়ে এই পুজো মণ্ডপটি দেখবেন। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা বা সামনাসামনি যাওয়ার বা ইলেকট্রিসিটিতে বিদ্যুৎ হওয়ার কোনো রকম কোনো কিন্তু অসুবিধা এখানে নেই। 2 নম্বর বলা হচ্ছিল যে রাস্তা সচল রাখতে ক্লাবের পক্ষ থেকে ডিএম সাহেবকে অনুরোধ করেছিলেন যে রাস্তা সচল রাখে একমুখী রাস্তা করতে হবে, এবং যেহেতু এই পুজো মণ্ডপটা মাঠের মধ্যে রয়েছে, তাই মাঠের সাইড থেকে একটা পকেট রোড যাতে তৈরি করা যায়। 3 নম্বর প্রপোজাল কিন্তু এটি ছিল। 4 নম্বর প্রপোজাল যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, দেশপ্রিয় পার্কের ক্ষেত্রে যেটা কিন্তু ছিল না, সেটা হচ্ছে দেশপ্রিয় পার্কের সামনে কিন্তু পর্যাপ্ত জায়গা ছিল না, কিন্তু এখানে যেখানে পুজোটি সংগঠিত হচ্ছে বা ক্লাব যেখানে পুজোটি করছে, সেই ফাঁকা মাঠের পুজো মণ্ডপ থেকে সামনে 60 বিঘা জমি কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম কোনো সমস্যার মধ্যে মানুষকে পড়তে না হয়। এই কথাটাও কিন্তু মনে রাখবে। 60 বিঘা জমি মানে কল্পনা করতে পারছেন কতটা জায়গা হলে 60 বিঘা জমিতে ব্রিগেড যেটা আছে না, সেই ব্রিগেডের মতো যেখানে ধর্ম সমাবেশ হয়, সেরকম ধর্ম সমাবেশ দুটো করা যেতে পারে ব্রিগেডের 60 বিঘা জমিতে। এত লোক যদি আসে নো, সেক্ষেত্রে কিন্তু জায়গার যা পদপিষ্ট হওয়ার কিন্তু এইখানে কিন্তু ভ্যালিড হচ্ছে না। 5 নম্বর যেটা বলা হয়েছে, ফায়ার বা অগ্নি সংযোগ লাগলে কি করা হবে। ক্লাবের কর্তৃপক্ষরা জানিয়েছেন ফায়ারের জন্য পাশে দুখানা পুকুর আছে এবং সেখানে তারা হাই পাম্পের পাম্প লাগাবেন, এবং সেখানে যদি কোনো সমস্যা হয় তাহলে সেই পাম্প থেকে জল দেওয়ার ব্যবস্থা করতে হবে, কারণ পুকুরটা পাশেই আছে। এবং তার সাথে সাথে বিভিন্ন বালি ফালি যত কিছু লাগে তারা কিন্তু সেই ব্যবস্থা করবেন। 6 নম্বর যেটা পয়েন্ট দেখাচ্ছে, এবং এই 6 নম্বর ভ্যালিড পয়েন্টকে কেন্দ্র করে কিন্তু ডিএম অর্থাৎ যিনি জেলা শাসক আছেন, সেই জেলা শাসক যিনি নাৎসাৎ করে দিয়েছেন, এই পুজোর অনুমতি দেননি। তার প্রধান কারণ জেলা শাসক যিনি দেখিয়েছেন সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে 15 ফুটের রাস্তা, তাই রাস্তায় কিন্তু এই পদপিষ্ট হতে পারে, মাঠে পদপিষ্ট হওয়ার সম্ভাবনা নাও হতে পারে। কিন্তু যারা পুজো কর্তা রয়েছেন, যারা ক্লাবের কর্মচারীরা বা গ্রামের মানুষজন যেটা বলছেন যে রাস্তা কাঁচা পাকা সব মিলিয়ে মোট
25 ফুটের রাস্তা আছে। অর্থাৎ 25 ফুটের রাস্তা মানে আপনি ভাবতে পারবেন যেখানে 8 ফুটের রাস্তায় একটা 4 চাকা গাড়ি চলে যেতে পারে, যেখানে কলকাতার প্রত্যেকটা অলিগলিতে 8 ফুটের রাস্তা পাওয়া যাবে কিনা পুজো মণ্ডপের সামনে ঠিক নেই, সেখানে টোটাল কাঁচা পাকা মিলিয়ে 25 ফুটের রাস্তা রয়েছে। 6 নম্বর পয়েন্ট এটা গেল। 7 নম্বর পয়েন্ট হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটির জন্য ক্লাব কর্তৃপক্ষ কি বলেছেন? পুলিশ বলেছেন যে আমরা যথাযথ, বা প্রশাসন বলেছেন আমরা যথাযথ কিন্তু সিকিউরিটি দিতে পারবো না। সেক্ষেত্রে ক্লাব কর্তৃপক্ষ কি বলেছেন? বলেছেন আমরা 500 ভলেন্টিয়ার নাম সমেত, এই ভলেন্টিয়ার কারা? গ্রামের ছেলেরা, গ্রামের ছেলে মেয়েরা বা বয়স্ক লোকরা মিলে টোটাল নাম সহ 500 লোক ভলেন্টিয়ার দেবেন। তার সঙ্গে 100 এনসিসি বাহিনী থাকবে এবং তার সঙ্গে কি থাকবে? প্রাইভেট কোম্পানি থেকে বা প্রাইভেট হায়ার করা 100 জন কিন্তু এখানে সিকিউরিটির জন্য রাখা হবে। টোটাল 7টা যে কথা বললাম, এই যে 7টা দাবি তারা মানে এর আরো যদি কিছু চায় তাও করবেন। গ্রামের সমস্ত কারেন্ট ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন গ্রামের কর্তৃপক্ষ সকল মানুষরা, তবু বলছেন যেন পুজোটা হয়। কিন্তু দেবীপক্ষের সূচনার দিনেই তারা জানিয়ে দিলেন যে গতকাল অর্থাৎ আগামী কাল যে মামলা রয়েছে সুপ্রিম মানে কোর্টে, সেই মামলা লড়ার টাকাটুকু এখনো পর্যন্ত গ্রামবাসীদের কাছে নেই। কারণ অলরেডি এই দুর্গা প্রতিমা করতে গিয়ে বা দুর্গা পুজো মণ্ডপ করতে গিয়ে কোর্ট কাচারি থেকে শুরু করে সমস্ত কিছু করতে গিয়ে গ্রামের মানুষের 60 লক্ষ টাকা খরচ হয়েছে। কোনো রকম কোনো স্পন্সর নেই, সমস্ত কিছু ছাড়া 60 লক্ষ টাকা নিজেদের কাঠের টাকা, নিজেদের পরিশ্রমের টাকা, নিজেদের মেহনতের টাকা, কোনো চোর চুরিচাট্টির টাকা নয়, কোনো তোলাবাজের কাটমানির টাকা নয়, নিজেদের পকেটের টাকা। 60 লাখ টাকা খরচ করেছিলেন এই গ্রামের লোকজন, যারা গিনিস ওয়ার্ল্ড বুকে একটি নাম তুলতে চেয়েছিলেন, তাদের পাড়াকে যাতে সকলে চেনে, তাই জন্য তারা এই কামালপুর অভিযান সংঘ এবার এই সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রথমত দুটো তিনটে প্রশ্ন ওখানে উঠে আসে। এক, প্রথমেই যখন ওনারা পুলিশকে জানিয়ে, নিশ্চয়ই একটা পুজো করতে গেলে তার আগে পারমিশন নিতে হয়, সেই পারমিশনে কি যখন তারা যখন ওনারা কি লেখেননি যে 112 ফুটের আমরা এবছর দুর্গা প্রতিমা উৎসব করতে যাচ্ছি, তাহলে প্রথম অবস্থায় পারমিশন কেন দেওয়া হলো? দ্বিতীয় প্রশ্ন উঠে আসছে, যখন পরিদর্শন করতে এলেন, যখন জেলা শাসনের সমস্ত লোকজন পরিদর্শন করতে এসেছিলেন, খবর পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে তারা পরিসংখ্যান করে গিয়ে তারা যে রিপোর্ট এবং গ্রামে মানে ক্লাব কর্তৃপক্ষ যে রিপোর্ট দিচ্ছে এবং বিভিন্ন মিডিয়া সোর্স থেকে যে রিপোর্ট পাওয়া যাচ্ছে, সেই রিপোর্টের সাথে ডিএম সাহেবের রিপোর্ট কেন মিলল না? তাহলে কি ডিএম সাহেব প্রশাসনিক স্তরে মুখ্যমন্ত্রীর চাপের কাছে মাথা নিচু করেছেন? এইভাবে কি দমিয়ে রাখা যাবে গ্রামের এক একটা দুর্গাপুজোকে? এই দুর্গাপুজো শুধু এক উদ্যোক্তারা বলছেন, ভিডিওটা আমরা দেখছিলাম বিভিন্ন সমাজ মাধ্যম থেকে, যে এই পুজোকে কেন্দ্র করে এখনো অনেকে জামা কাপড়ই কেনেননি। পাড়ার মহিলারা বলছেন যে আমরা ভেবেছিলাম পুজোটা হবে, যেহেতু পুজোই হচ্ছে না তাহলে আমরা কি করব, কোথায় যাব? বুঝতে পারছেন, রানাঘাট শহর থেকে 13 কিলোমিটার দূরে এই পুজো, অর্থাৎ এই একটা পুজো কোনো একটা গ্রামে বা একটা পাড়ায় হলে কি রকম উন্মাদনা থাকে সেটা আপনারা জানেন। যেই পাড়ায় পুজো হয় তারা সেই বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। এই যে ধর্মীয় মানে ভাবাবেগে আঘাত করা হলো, এর দায় কি প্রশাসন এড়িয়ে যেতে পারে? এর দায় কি রাজ্য প্রশাসন কখনোই এড়াতে পারেন? এনারা যেই কথার ফেসিলিটির কথা বলছেন, যে 7টা ফেসিলিটি আমি অলরেডি পেয়েছি বা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে পেরেছি মানে আপনাদের সামনে অলরেডি রেখেছি, সেই 7টা দাবি যদি মেনে নেওয়া হতো তাহলে কি কোনো রকম ভাবে কোনো সমস্যা হতো? আমার তো মনে হয় না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। আর বারবার কেন এই পুজোতেই আঘাত করা হয়, এই ধর্মীয় ভাবাবেগকেই কেন আঘাত করা হয়, এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে রাজনীতিবিদরা কিন্তু তুলতে শুরু করেছেন। পুরো প্রতিবেদন রাখলাম, অতি দুঃখের সাথে বলতে হচ্ছে, এবং তারা জানিয়েছেন যে দেবীপক্ষের সূচনার দিনই তাদের বোধন হয়ে গেল। ভিডিওটি মানে গায়ে কাটা দেওয়ার মতো, মানে বলতেই প্রতিবেদনটি করতে গিয়েই মন খারাপ হয়ে যাচ্ছে। সেখানে পুরো পাড়ার কি মানে পুরো গ্রাম, আশেপাশের গ্রামের কি মনের অবস্থা সেটা আপনারা বুঝতেই পারছেন। এর দায় কার, অবশ্যই কমেন্ট করে মতামতে জানাবেন। নমস্কার, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী প্রতিবেদনে।